250 শতাধিক নিহত, আহত হাজারের বেশি। হিজবুল্লাহর ওপর আঘাত থামবে না হুঁশিয়ারি নেতানিয়াহুর। আগ্রাসনের জবাবে হরমুজ প্রণালী বন্ধ ঘোষণা ইরানের। মধ্যপ্রাচ্যের সংঘাত নিরসনে শনিবার পাকিস্তানে ইরান যুক্তরাষ্ট্র সংলাপ। তেহরানের 10 দফা প্রস্তাব প্রত্যাখ্যান ট্রাম্পের। মার্কিন শর্ত অনুযায়ী হবে আলোচনা। The Iranians originally put forward a 10-point plan, unacceptable and completely discarded. It was literally thrown in the garbage. আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি অর্জিতা শেহজিন। লেবাননে ইসরায়েলি বিমান হামলায় 254 জন নিহত হয়েছেন, আহত 1000-এর বেশি। রাজধানী বৈরুত সহ বিভিন্ন অঞ্চলে এই হামলা চালানো হয়। ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু সাফ জানিয়েছেন, ইরানের সাথে যুদ্ধবিরতি হলেও হিজবুল্লাহর ওপর হামলা থামবে না। হোয়াইট হাউসও দাবি করেছে, ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি চুক্তিতে লেবানন অন্তর্ভুক্ত নয়। এদিকে লেবাননে হামলার জেরে হরমুজ প্রণালী ইরান বন্ধ করেছে বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম। যুক্তরাষ্ট্র ও ইরানের যুদ্ধবিরতি চুক্তির কয়েক ঘন্টা যেতে না যেতেই লেবাননে ভয়াবহ হত্যাযজ্ঞ চালিয়েছে ইসরায়েলি বিমান বাহিনী। রাজধানী বৈরুত, দেশটির পূর্ব ও দক্ষিণাঞ্চলে হামলায় বহু মানুষ নিহত হওয়ার খবর পাওয়া গেছে। লেবাননের পার্লামেন্ট স্পিকার এটিকে পূর্ণমাত্রার যুদ্ধাপরাধ বলে অভিহিত করেছেন। যুদ্ধবিরতির মধ্যে হামলা হয়েছে ইরানেও। বুধবার দেশটির ইস্পাহান ও কেরমান শহরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এর পরপরই সেখানকার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়। এই হামলার ঘটনাকে যুদ্ধবিরতির চরম লঙ্ঘন বলে দাবি করছে তেহরান, যদিও যুক্তরাষ্ট্র বা ইসরায়েল এই হামলার বিষয়টি নিশ্চিত করেনি। এমন পরিস্থিতিতে ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু তার আক্রমণাত্মক অবস্থান পুনর্ব্যক্ত করেছেন। এক ভিডিও বার্তায় তিনি সাফ জানান, ইরানের সাথে যুদ্ধবিরতি হলেও হিজবুল্লাহর ওপর হামলা থামবে না। তবে যুদ্ধবিরতি নিয়ে ঘরের মাঠে তীব্র সমালোচনার মুখেও পড়েছেন তিনি। বিরোধী দলীয় নেতা ইয়াইর লাপিদ এই যুদ্ধবিরতিকে কূটনৈতিক বিপর্যয় বলে আখ্যা দিয়েছেন। তিনি বলেন, নেতানিয়াহু কৌশলগতভাবে চরম ব্যর্থ হয়েছেন। চলমান অভিযান থেকে তিনি কোনো লক্ষ্যই পূরণ করতে পারেননি বলেও অভিযোগ লাপিদের। এদিকে লেবাননে ইসরায়েলি হামলার জেরে হরমুজ প্রণালী ইরান বন্ধ করে দিয়েছে বলে দাবি করেছে দেশটির গণমাধ্যম। একই সঙ্গে নেতানিয়াহুর হুঁশিয়ারির কড়া জবাব দিয়ে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী IRGC জানিয়েছে, শত্রুরা সামান্য ভুল করলে তারা পূর্ণমাত্রার প্রতিক্রিয়ার জন্য প্রস্তুত। এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্রকে হয় পূর্ণ যুদ্ধবিরতি নয়তো ইসরায়েলের মাধ্যমে প্রক্সি যুদ্ধ যে কোনো একটি পথ বেছে নিতে হবে। এক সংবাদ সম্মেলনে হোয়াইট হাউস জানিয়েছে, ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি চুক্তিতে লেবানন অন্তর্ভুক্ত নয়। এ বিষয়ে প্রেসিডেন্ট ট্রাম্প ও নেতানিয়াহুর মধ্যে পূর্ণ সমন্বয় রয়েছে বলে জানান প্রেস সচিব ক্যারোলাইন লেভিট। তবে ভবিষ্যতে লেবাননকেও যুদ্ধবিরতির আওতায় আনা হবে কিনা তা নিয়ে আলোচনা চলতে পারে বলে ইঙ্গিত দেন তিনি। একই সুরে কথা বলেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভেন্সও। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার প্রস্তাবিত অস্ত্রবিরতি চুক্তিতে লেবানন ইস্যু অন্তর্ভুক্ত নয় বলে সাফ জানিয়েছেন তিনি। সাংবাদিকদের ভেন্স বলেন, লেবানন ইস্যুতে ইরান যদি সমঝোতা থেকে সরে আসে তবে তা হবে চরম বোকামি। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল নিয়ে তৈরি হয়েছে চরম ধোঁয়াশা। ইরানের সংবাদ মাধ্যম এই কৌশলগত জলপথ বন্ধের দাবি করলেও মার্কিন প্রশাসন বলছে এমন খবরের সত্যতা নেই। আন্তর্জাতিক শিপিং কোম্পানিগুলো এই রুটে তাদের জাহাজের অবস্থান নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। বিশ্লেষকরা বলছেন, হরমুজ প্রণালী খুলে দেয়া হলেও এই সংকটের একটি দীর্ঘমেয়াদী প্রভাব বিশ্ব অর্থনীতি থেকে যাওয়ার আশঙ্কা রয়েছে। বিশ্বের মোট জ্বালানি তেলের 1/3 পরিবাহিত হয় যে পথ দিয়ে। সেই হরমুজ প্রণালী নিয়ে হঠাৎ করেই শুরু হয়েছে নানা গুঞ্জন। ইরানের সরকারি গণমাধ্যমগুলো দাবি করছে, লেবাননে ইসরায়েলি হামলার কারণে বর্তমানে এই রুটে জ্বালানিবাহী নৌযান চলাচল বন্ধ রাখা হয়েছে, যদিও মার্কিন প্রশাসন বলছে এমন খবরের কোনো সত্যতা নেই। এদিকে আন্তর্জাতিক শিপিং কোম্পানিগুলো এই রুটে তাদের জাহাজের অবস্থান নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। জাহাজ মালিকরা জানিয়েছেন, প্রণালীটি দিয়ে পুনরায় যাতায়াত শুরু করার আগে চুক্তির শর্তাবলী সম্পর্কে তারা আরও স্বচ্ছ ও বিস্তারিত তথ্য চান। সমুদ্র সীমায় নজরদারি চালানো বিভিন্ন সংস্থা বলছে, ওই অঞ্চলে জাহাজ চলাচল আসলেই পুরোপুরি বন্ধ কিনা তা নিয়ে এখনও অস্পষ্টতা কাটেনি। হরমুজ প্রণালী খুলে দেয়া হলেও জ্বালানি খাতের উৎপাদন ও লজিস্টিক সংকট দ্রুত কাটবে না বলে মনে করেন বিশ্লেষকরা। গত কয়েক সপ্তাহে বন্ধ হয়ে যাওয়া তেলের খনিগুলো পুনরায় চালু করা প্রযুক্তিগতভাবে বেশ জটিল ও ব্যয়বহুল। এছাড়া বিশ্বের বড় বড় তেলবাহী ট্যাঙ্কারগুলো বর্তমানে উপসাগরীয় অঞ্চল থেকে হাজার হাজার মাইল দূরে অবস্থান করছে। ফলে এই বিশাল নৌবহরকে বন্দরে ফিরিয়ে এনে পুনরায় সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক করতে আরও কয়েক সপ্তাহ সময় লেগে যেতে পারে।
চলমান এই যুদ্ধে তেল রপ্তানির ক্ষেত্রে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছে মধ্যপ্রাচ্যের দেশগুলো। বিশেষ করে ইরাকের রপ্তানি কমেছে 82% এবং কুয়েত ও কাতার তাদের স্বাভাবিক সরবরাহের প্রায় 3/4 হারিয়েছে। তথ্য বলছে যুদ্ধের প্রভাবে বাজার থেকে প্রায় 20 কোটি ব্যারেলের বেশি তেল উধাও হয়ে গেছে, যা প্রায় 103টি বিশাল সুপার ট্যাঙ্কার পূর্ণ করার সমান। যদিও সৌদি আরব ও আমিরাত বিকল্প পথে কিছুটা সরবরাহ বজায় রেখেছিল, তবে সামগ্রিক ক্ষতি পুষিয়ে নেওয়া এখন বড় চ্যালেঞ্জ তাদের জন্য। এই সংকটের একটি দীর্ঘমেয়াদী প্রভাব বিশ্ব অর্থনীতিতে থেকে যাওয়ার আশঙ্কা করছেন অর্থনীতিবিদরা। যুদ্ধে ক্ষতিগ্রস্ত হওয়া তেল শোধনাগার ও অবকাঠামো পুনর্নির্মাণ করতে দীর্ঘ সময় এবং বিপুল অর্থের প্রয়োজন হবে। এর ফলে জ্বালানির বাজারে অস্থিরতা বজায় থাকতে পারে 2027 সাল পর্যন্ত। বিশ্লেষকদের মতে তেলের এই উচ্চ মূল্য কেবল যাতায়াত নয়, বরং সাধারণ মানুষের নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার ও খাদ্যদ্রব্যের দামকেও দীর্ঘ সময় ধরে ঊর্ধ্বমুখী রাখতে পারে। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। ইরানের দেয়া 10 দফার শান্তি প্রস্তাবে রয়েছে বেশ কিছু কঠিন শর্ত। হরমুজ প্রণালীর একছত্র নিয়ন্ত্রণের পাশাপাশি মধ্যপ্রাচ্য থেকে মার্কিন সেনা প্রত্যাহারের দাবি। তেহরানের বিরুদ্ধে সব নিষেধাজ্ঞা প্রত্যাহার ও ভবিষ্যতে হামলা না চালানোর নিশ্চয়তাও আছে। বিশ্লেষকরা বলছেন, প্রস্তাবগুলো নিয়ে আলোচনা হলেও হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ আর লেবানন ইস্যু নিয়ে এখনও অনিশ্চয়তা কাটেনি। Thank you very much. যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার পর আলোচনায় ইরানের 10 দফা প্রস্তাব। কেননা এটাকে ঘিরেই ডোনাল্ড ট্রাম্পের আক্রমণের চরম সময়সীমা শেষ হওয়ার আগ মুহূর্তে তেহরান হরমুজ প্রণালী সাময়িকভাবে খুলে দেওয়ার ঘোষণা দেয়। হোয়াইট হাউস জানিয়েছে ইরানের দেয়া 10 দফার প্রস্তাবটি পর্যালোচনার জন্য একটি কার্যকর ভিত্তি হতে পারে। ইরানের দেওয়া 10 দফার শান্তি প্রস্তাবে রয়েছে বেশ কিছু কঠিন শর্ত। এর মধ্যে রয়েছে ইরানের উপর থেকে সব ধরনের প্রাথমিক ও মাধ্যমিক নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং মধ্যপ্রাচ্য থেকে মার্কিন সেনা সরিয়ে নেওয়া। এছাড়া জব্দকৃত সম্পদ ফেরত দেওয়া এবং হরমুজ প্রণালীতে তেহরানের স্থায়ী নিয়ন্ত্রণ বজায় রাখার দাবিও জানানো হয়েছে। হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলে ফি আদায়ে নতুন এক প্রস্তাব ঘিরে শুরু হয়েছে বিশ্বজুড়ে বিতর্ক। ইরানের পরিকল্পনা অনুযায়ী এই জলপথ দিয়ে যাতায়াত করা প্রতিটি জাহাজ থেকে $20 লাখ পর্যন্ত টোল আদায় করা হতে পারে, যা ব্যয় হবে যুদ্ধবিধ্বস্ত অঞ্চলের পুনর্গঠনে। জানিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছে ট্রাম্প প্রশাসন। শর্তের মধ্যে আরও রয়েছে ইরানের মিত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে চলমান যুদ্ধের অবসান ঘটানো। যদিও লেবাননের হিজবুল্লাহ ইস্যুতে দ্বিমত প্রকাশ করেছে ইসরায়েল। আন্তর্জাতিক আইনি নিশ্চয়তা চেয়েছে ইরান। ভবিষ্যতে আর কোনো আগ্রাসন চালানো হবে না তারও গ্যারান্টি চেয়েছে তেহরান। পারমাণবিক কর্মসূচির স্বীকৃতির কথা থাকলেও কৌশলতা এড়িয়ে যাওয়া হয়েছে বলে দাবি বিশ্লেষকদের। রাহানুল রানা, সময় সংবাদ। ইরানের দেয়া 10 দফা নয়, মার্কিন চাপের মুখে তেহরান নতি স্বীকার করায় নতুন ভিত্তিতে শান্তি আলোচনা শুরু হচ্ছে বলে জানিয়েছে হোয়াইট হাউস। প্রেস সচিব জানান, যুক্তরাষ্ট্রের দেয়া 15 দফার সঙ্গে সঙ্গতিপূর্ণ দাবি তেহরান উত্থাপন করায় যুদ্ধবিরতিতে সম্মত হন মার্কিন প্রেসিডেন্ট। এদিকে ইরানের প্রস্তাবিত শর্তের 3টি লঙ্ঘন হয়েছে বলে অভিযোগ করেছে তেহরান। দুই দেশের এমন পাল্টাপাল্টি অবস্থানের মধ্যেই ইরানের সঙ্গে আলোচনায় অংশ নিতে শনিবার ইসলামাবাদ সফরে যাচ্ছেন মার্কিন প্রতিনিধি দল। রক্তক্ষয়ী সংঘাতের পর 2 সপ্তাহের জন্য যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র ইরান। তবে এর কয়েক ঘন্টা যেতে না যেতেই ইরানের প্রস্তাবিত 10 দফা শর্তের 3টি লঙ্ঘন করা হয়েছে বলে অভিযোগ করেছেন দেশটির পার্লামেন্ট স্পিকার। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া পোস্টে তিনি বলেন, লেবাননকে যুদ্ধবিরতির আওতাভুক্ত রাখার বিষয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রীর দেয়া আশ্বাস ভঙ্গ হয়েছে এবং ইরানের আকাশ সীমায় অনুপ্রবেশকারী ড্রোন শনাক্ত করা হয়েছে। এমন পরিস্থিতিতে দ্বিপাক্ষিক যুদ্ধবিরতি বা আলোচনার ভিত্তি নষ্ট হয়ে গেছে বলে আশঙ্কার কথা জানান তিনি। এদিকে তেহরানের দেয়া 10 দফা প্রস্তাব মার্কিন প্রেসিডেন্ট শুরুতেই প্রত্যাখ্যান করেছে বলে দাবি হোয়াইট হাউসের। এক সংবাদ সম্মেলনে প্রেস সচিব ক্যারোলিন লিভিট জানান, বিভিন্ন গণমাধ্যম দাবি করেছে ইরানের প্রস্তাব মেনে নিয়ে যুদ্ধবিরতিতে গেছেন ট্রাম্প, তবে এমন দাবি সঠিক নয়। লিভিট বলেন, ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করার বিষয়টি প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে এখনও রেড লাইন। The Iranians originally put forward a 10-point plan that was fundamentally unserious, unacceptable, and completely discarded. It was literally thrown in the garbage by President Trump and his negotiating team.
Many outlets in this room have falsely reported on that plan as being acceptable to the United States, and that is false. শান্তি প্রস্তাব নিয়ে দুই দেশের এমন পাল্টাপাল্টি অবস্থানের মধ্যেই ইরানের সঙ্গে সরাসরি আলোচনায় অংশ নিতে শনিবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ সফরে যাচ্ছেন শীর্ষ মার্কিন প্রতিনিধি দল। হোয়াইট হাউস জানিয়েছে এই সংলাপে অংশ নেবেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার ও বিশেষ দূত স্টিভ উইটকফ। নির্ধারিত সময়ের মধ্যে একটি ফলপ্রসূ চুক্তিতে পৌঁছাতে প্রেসিডেন্ট ট্রাম্পের বিশেষ এই দল কাজ করবে বলে জানিয়েছে ওয়াশিংটন। অন্যদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক বার্তায় মার্কিন প্রেসিডেন্ট ঘোষণা করেছেন যেসব দেশ ইরানকে সামরিক অস্ত্র সরবরাহ করবে তাদের ওপর অবিলম্বে 50% শুল্ক আরোপ করা হবে। কোনো ছাড় ছাড়াই যুক্তরাষ্ট্রের বাজারে ওইসব দেশের পণ্যের ওপর এই বর্ধিত শুল্ক কার্যকর হবে। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। সাময়িকভাবে মধ্যপ্রাচ্যের সংঘাত বন্ধ হওয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলছে বিশ্ববাসী। যুদ্ধবিরতির সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে জাতিসংঘ, ইইউ। অস্ট্রেলিয়া, স্পেন ও এশিয়ার বিভিন্ন দেশ যুদ্ধ পুরোপুরি থামানোর আহ্বান জানিয়েছে। অন্যদিকে যুদ্ধে ওয়াশিংটন ও তেল আবিবের শোচনীয় পরাজয় হয়েছে বলে দাবি করেছে রাশিয়া। 2 দিন ধরে উত্তেজনা ও পাল্টাপাল্টি হুমকির পর যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধবিরতিতে পৌঁছানোয় বিশ্বজুড়ে স্বস্তির প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। এই সাময়িক বিরতিকে কাজে লাগিয়ে দীর্ঘমেয়াদী সমাধানের আহ্বান জানাচ্ছেন বিশ্ব নেতারা। জাতিসংঘ এই যুদ্ধবিরতিকে শান্তির পথে গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে দেখছে। মহাসচিব আন্তোনিও গুতেরেস সব পক্ষকে আন্তর্জাতিক আইন মেনে চলা এবং বেসামরিক নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে মানবিক সংকট কমাতে দ্রুত স্থায়ী সমাধানের উপর জোর দিয়েছেন। ইউরোপীয় ইউনিয়ন ও ফ্রান্স এই সমঝোতাকে ডি-এসকেলেশনের গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে দেখছে। ইইউ বলছে এটি উত্তেজনা কমিয়ে আলোচনার সুযোগ তৈরি করেছে। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো সতর্ক করে বলেন লেবাননের পরিস্থিতিও সমাধানের আওতায় আনতে হবে এবং স্থায়ী শান্তির জন্য কূটনৈতিক পথই একমাত্র উপায়। অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও এশিয়ার কয়েকটি দেশ সতর্ক করে বলছে এই সংঘাত এর মধ্যে বৈশ্বিক জ্বালানি বাজার ও অর্থনীতিতে বড় প্রভাব ফেলছে। তারা যুদ্ধবিরতি বজায় রেখে দ্রুত স্থায়ী সমাধানে পৌঁছানোর আহ্বান জানিয়েছেন এবং মধ্যস্থতাকারী দেশগুলোর ভূমিকাও প্রশংসা করেছেন। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ সতর্ক করেছেন যুদ্ধ দীর্ঘায়িত হলে বৈশ্বিক অর্থনীতি ও মানবিক ক্ষতি আরও বাড়বে। এটা ইতিবাচক খবর। আমরা কয়েকদিন ধরে যুদ্ধ কমানোর আহ্বান করছি। আমরা সংঘাতের সমাধান দেখতে চাই। স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেস যুদ্ধবিরতিকে স্বাগত জানালেও তীব্র সমালোচনা করেছেন সংঘাতের সূচনা নিয়ে। তার মতে সাময়িক স্বস্তি বাস্তব ক্ষয়ক্ষতি ও ধ্বংসযজ্ঞকে ভুলিয়ে দিতে পারে না। অন্যদিকে রাশিয়া সরাসরি যুক্তরাষ্ট্র ইসরায়েলের বিরুদ্ধে অকারণ আগ্রাসনের অভিযোগ এনে বলছে এই সংঘাতের কোনো সামরিক সমাধান নেই। একই সঙ্গে যুদ্ধে তেল আবিব ও ওয়াশিংটনের শোচনীয় পরাজয় হয়েছে বলেও দাবি করেছে মস্কো। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। পাকিস্তানের মধ্যস্থতায় 2 সপ্তাহের যুদ্ধবিরতিতে ডোনাল্ড ট্রাম্প রাজি হলেও তা নিয়ে সন্তুষ্ট ইরানের সাধারণ মানুষ। সর্বোচ্চ নেতার প্রতি অনড় আনুগত্য প্রকাশ্যে ইরানের রাজপথে নেমে আসেন হাজার হাজার মানুষ। ইসরায়েল হিজবুল্লাহ লড়াই চলমান থাকায় এই সামরিক বিরতি দীর্ঘস্থায়ী শান্তি নাকি বড় যুদ্ধের সংকেত তা নিয়ে সংশয় কাটছে না। একটি গোটা সভ্যতা আজ রাতে শেষ হয়ে যাবে, ঠিক এই হুমকির 90 মিনিটের মাথায় সুর বদলে ফেললেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যে যুদ্ধের আগুনে পুড়ছিল গোটা মধ্যপ্রাচ্য, সেখানে হঠাৎ 2 সপ্তাহের যুদ্ধবিরতি চুক্তিতে বিশ্বের মানুষ কিছুটা বিস্মিত। বিশ্লেষকরা মনে করছেন ইরান হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিয়ে বিশ্ব জ্বালানি বাজারকে এক প্রকার জিম্মি করে ফেলেছিল। তেলের দাম নিয়ন্ত্রণে রাখতে এবং বিশ্ব অর্থনীতিকে ধ্বংস থেকে বাঁচাতে ট্রাম্পের কাছে যুদ্ধবিরতি ছাড়া কোনো সহজ পথ ছিল না। আবার একটি পক্ষ মনে করছেন ইসলামাবাদ এখানে গেম চেঞ্জার হিসেবে কাজ করেছে। পাকিস্তানের উচ্চ পর্যায়ের অনুরোধ এবং মধ্যস্থতায় ট্রাম্প একটি কূটনৈতিক পথ খুঁজে পেয়েছেন। ট্রাম্প যখন সুর নরম করছেন, তেহরানের চিত্র তখন সম্পূর্ণ ভিন্ন। সুপ্রিম লিডার মোস্তফা খামেনির সম্মানে রাজপথে নেমে এসেছে হাজারো মানুষ। বিশেষ করে ইরানি নারীদের দৃঢ় প্রত্যয় বিশ্বকে অবাক করেছে। তাদের পরিষ্কার বার্তা, নেতা যদি বলেন শান্তি তবেই শান্তি, আর যদি বলেন লড়াই তবে আমরা রাজপথ ছাড়ব না। ইরান এখন স্পষ্ট জানিয়ে দিয়েছে চুক্তি মানা না হলে তারা অন্য পথে হাঁটবে।
ইসরায়েল এই যুদ্ধবিরতিকে সমর্থন দিলেও লেবাননে হিজবুল্লাহর সাথে লড়াই থামানোর কোনো লক্ষণ নেই। অন্যদিকে ইরান এখনও হরমুজ প্রণালীতে তাদের সামরিক কর্তৃত্ব ছাড়েনি। ট্রাম্প যে 10 দফার কথা বলছেন সেগুলোকে ইরান দেখছে নিজেদের বিজয় হিসেবে। তবে 2 সপ্তাহের এই যুদ্ধবিরতি কি দীর্ঘস্থায়ী শান্তির পথ দেখাবে নাকি বড় কোনো ঝড়ের আগের নিস্তব্ধতা? ট্রাম্পের এই কৌশলগত পিছু হটা কি যুক্তরাষ্ট্রের দুর্বলতা নাকি নতুন কোনো চাল? এমন প্রশ্ন উকি দিচ্ছে বিশ্লেষকদের মনে। শেখ সাদি মারজান, সময় সংবাদ। ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রকে সাময়িক সহায়তা না দেওয়ার অভিযোগে ন্যাটোর ওপর ক্ষোভ ছেড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনকি নতুন করে গ্রিনল্যান্ড দখলের হুমকি দিয়েছেন। আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদন বলছে ন্যাটোভুক্ত কিছু দেশকে শাস্তি দেওয়ার কথা ভাবছেন ট্রাম্প। এছাড়াও জোটটি থেকে যুক্তরাষ্ট্র বের হয়ে যেতে পারে এমন আশঙ্কাও প্রকাশ করা হয়েছে। ইরান যুদ্ধ ঘিরে ন্যাটোর ৭৭ বছরের ট্রান্স আটলান্টিক জোটে দেখা দিচ্ছে গভীর অনিশ্চয়তা। মধ্যপ্রাচ্য সংঘাতে মিত্র দেশগুলোর সামরিক সহায়তা না পাওয়ায় বেজায় চটেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধবিরতির মাঝেই তাই সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ ছাড়েন তিনি। ট্রুথ সোশ্যালের এক পোস্টে দাবি করেন প্রয়োজনের সময় ন্যাটো তার পাশে ছিল না এবং ভবিষ্যতেও থাকবে না। এমনকি সদস্য দেশ ডেনমার্কের অধীনে থাকা গ্রিনল্যান্ড দখলের হুমকির পুনরাবৃত্তি করেন তিনি। হোয়াইট হাউসের বক্তব্যেও সেই অসন্তোষের প্রতিফলন দেখা গেছে। প্রেস সচিব ক্যারোলিন লেভিট বলেন, ইরান যুদ্ধের সময় ন্যাটোকে পরীক্ষা করা হয়েছিল, যেখানে তারা ব্যর্থ হয়েছে। ট্রাম্প প্রশাসনের দাবি অনেক মিত্র দেশ মার্কিন বাহিনীকে ঘাঁটি ব্যবহারের সুযোগ দেয়নি, এমনকি সামরিক সহায়তাতেও অনীহা দেখিয়েছে। এতে যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের নিরাপত্তা অংশীদারিত্ব নিয়ে প্রশ্ন উঠছে। এটা খুবই দুঃখজনক যে ন্যাটো গত 6 সপ্তাহ ধরে মার্কিন জনগণের দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, যখন মার্কিনিরাই তাদের প্রতিরক্ষায় অর্থায়ন করছে। তবে ন্যাটো মহাসচিব মার্ক রুটে বলছেন ভিন্ন কথা। স্থানীয় সময় বুধবার ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে দেখা করতে এসে তিনি জানান, সব দেশ সমানভাবে ভূমিকা না রাখলেও অধিকাংশ ইউরোপীয় দেশ লজিস্টিক ঘাঁটি ব্যবহারের সুযোগ এবং অন্যান্য সহায়তা দিয়েছে। রুটে আরও জানান, ট্রাম্পের সঙ্গে তার আলোচনা ছিল খোলামেলা ও স্পষ্ট, যেখানে ট্রাম্পের হতাশার বিষয়টি সরাসরি উঠে এসেছে। এদিকে ন্যাটোর কিছু সদস্য দেশকে শাস্তি দেওয়ার কথা ভাবছে ট্রাম্প প্রশাসন। ইরান যুদ্ধে সহযোগিতা না করা দেশগুলো থেকে মার্কিন সেনা সরিয়ে অন্য দেশে মোতায়েনের প্রস্তাব বিবেচনায় রয়েছে। স্পেন ও জার্মানির মতো দেশগুলো নিয়ে অসন্তোষ থাকলেও পোল্যান্ড, রোমানিয়া ও লিথুয়ানিয়ার মতো দেশকে বেশ সহযোগিতাপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। এরই মধ্যে ন্যাটো থেকে যুক্তরাষ্ট্র বেরিয়ে যাওয়ার সম্ভাবনাও আলোচনায় এসেছে। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। এক রাতেই মুছে যাবে সভ্যতা। ট্রাম্পের এমন হুমকির পর রাস্তায় নেমে যায় লাখো ইরানি। বিদ্যুৎ কেন্দ্র ঘিরে মানব ঢাল, হাতে পতাকা নিয়ে বার্তা আসে নিজেরাই দেশ রক্ষা করবে জনগণ। যুদ্ধের প্রান্তে দাঁড়িয়ে ইরান দেখালো ভয় নয়, প্রতিরোধী তাদের পরিচয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির পর এক অভূতপূর্ব দৃশ্য দেখল বিশ্ব। সময় বেঁধে দিয়ে তিনি বলেছিলেন, হরমুজ প্রণালী খুলে না দিলে ধ্বংস হবে ইরানের গুরুত্বপূর্ণ অবকাঠামো, এমনকি একটি সভ্যতাও নিশ্চিহ্ন হয়ে যাবে। কিন্তু সেই আতঙ্কের পরেই দেখা যায় ভিন্ন চিত্র। রাস্তায় নেমে আসে সাধারণ মানুষ। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানান, প্রায় 1,40,00,000 মানুষ দেশ রক্ষায় জীবন দিতে প্রস্তুত, তাই স্বেচ্ছায় নাম লিখিয়েছে। রাজধানী তেহরান থেকে তাবরিজ বিদ্যুৎ কেন্দ্র, সেতু, গুরুত্বপূর্ণ স্থাপনা ঘিরে মানব শৃঙ্খল তৈরি করে তরুণরা। হাতে জাতীয় পতাকা নিয়ে তারা জানায় তাদের সম্পদ তারাই রক্ষা করবে। যুদ্ধের প্রান্তে দাঁড়িয়ে ইরান দেখালো ভয় নয়, প্রতিরোধী তাদের পরিচয়। ইরানের যুব কাউন্সিলের কর্মকর্তা আলীরেজা রহিমি সরাসরি আহ্বান জানান শিক্ষার্থী, শিল্পী, ক্রীড়াবিদ সবাইকে এগিয়ে আসার। রাজনৈতিক মতভেদ ভুলে জাতীয় সম্পদ রক্ষায় ঐক্য গড়ার এই ডাক দ্রুত ছড়িয়ে পড়ে দেশ জুড়ে। এর আগেও পারমাণবিক স্থাপনা ঘিরে এমন মানব ঢালের নজির রয়েছে, তবে এবারে পরিসর অনেক বড়। নাদিম মারজান, সময় সংবাদ। 40 দিনের ইরানের যুদ্ধে ক্ষতিগ্রস্ত হয়েছে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ। এর প্রভাব পড়েছে এসব দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের উপর। ইরানের হামলায় সৌদি আরবে 3 জন, বাহরাইনে 1 জন আর সংযুক্ত আরব আমিরাতে 2 জন বাংলাদেশি নিহত হয়েছেন। এই যুদ্ধবিরতি যেন স্থায়ী হয় সেই প্রত্যাশা করছেন মধ্যপ্রাচ্যে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা।
যুক্তরাষ্ট্রের হামলার পর থেকেই মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিকে লক্ষ্যবস্তু করে ইরান। কুয়েতের বিমানবন্দর থেকে শুরু করে সৌদি আরবের তেল পরিশোধনাগার, মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থাপনায় মিসাইল হামলা চালানো হয়। বাহরাইনেও ভয়াবহ মিসাইল হামলা চালায় তেহরান। যুদ্ধের এই ক্ষত কাটিয়ে উঠতে মধ্যপ্রাচ্যের অনেক সময় লাগবে বলে মনে করছেন বিশ্লেষকরা। এর সরাসরি প্রভাব পড়েছে মধ্যপ্রাচ্যে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের ওপর। মধ্যপ্রাচ্যের হামলায় বেশ কয়েকজন বাংলাদেশি নিহত হয়েছেন। ইরানের হামলায় সৌদি আরবে 3 জন, বাহরাইনে 1 জন আর সংযুক্ত আরব আমিরাতে 2 জন বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানা গেছে। নিরাপত্তা পরিস্থিতির কারণে সাময়িকভাবে নিজেদের আকাশসীমা বন্ধ রেখেছে কুয়েত সরকার। আংশিক বন্ধ ছিল সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের আকাশসীমাও। এতে বাংলাদেশ সহ বিভিন্ন দেশে সরাসরি বিমান চলাচল বন্ধ হয়ে গেছে। দেশে ফিরতে না পেরে বিপাকে পড়েছেন অনেক প্রবাসী। আমরা চাই সবসময় যুদ্ধটা বন্ধ থাকুক। পরবর্তীতে আমাদের মনে করেন না, মধ্যপ্রাচ্যে যারা চাকরি করি তারা এখন দেশে যাওয়ার জন্য খুব সমস্যা হচ্ছে। তারপরে বিভিন্ন বিমান বন্ধ থাকার কারণে আমাদের ভোগান্তিতে আমরা সবসময় আছি। 40 দিনের ইরান যুক্তরাষ্ট্রের এই যুদ্ধবিরতি যেন স্থায়ী হয় সেই প্রত্যাশাই করছেন প্রবাসী বাংলাদেশিরা। বর্তমান অবস্থা কিছুটা স্বস্তি দিলেও বিরাজ করছে পুনরায় যুদ্ধ শুরু হওয়ার শঙ্কা। সবাইকে এখন সচেতন করবে আরো কিছু দীর্ঘদিনের মজুদ রাখার জন্য। আমি মনে করি কিছু শিক্ষণীয় বিষয় হচ্ছে সবাই এখন ব্যাংকিং ব্যবস্থা তার মানে স্টক কিপিং এবং সেলিং এগুলো রেগুলারাইজ করে ফেলবে। অত্যন্ত সুন্দরভাবে এটাকে কিন্তু হ্যান্ডেল করেছে। আমি আশা করব অর্থনৈতিক যে ইয়াটা হবে, এখানে যে ক্ষতিটা হয়েছে ব্যবসায়ী থেকে আরম্ভ করে অন্যরা, এ ব্যাপারেও এই সরকার কিছু পদক্ষেপ নেবেন বলে আমি মনে করি। অনেক প্রবাসী কাজ হারানোর শঙ্কা, নিরাপত্তা ঝুঁকি এবং দেশে ফিরতে না পারার দুশ্চিন্তায় ছিলেন। তাই এই যুদ্ধবিরতিকে স্থায়ী রূপ দিয়ে স্বাভাবিক জীবনযাত্রা ফিরিয়ে আনার আহ্বান জানিয়েছেন তারা। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। 9 কোটি ইরানি সহ পুরো সভ্যতা মুছে দেওয়ার হুমকি। মঙ্গলবার ডোনাল্ড ট্রাম্পের এই এক পোস্টেই কেঁপে ওঠে বিশ্ব। কিন্তু দিন শেষে সেই চরম উত্তেজনা রূপ নিল যুদ্ধবিরতির ঘোষণায়। ট্রাম্প এটিকে তার বিশাল কূটনৈতিক জয় দাবি করলেও সমালোচকরা বলছেন, বড় ধরনের হুমকি দিয়ে পিছু হটা ট্রাম্পের জন্য নতুন কিছু নয়। ট্রাম্পের এ ধরনের আচরণে যুক্তরাষ্ট্র বিশ্বজুড়ে তার বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে বলেও মনে করেন অনেক মার্কিন। মঙ্গলবার দিনটি শুরু হয়েছিল পারমাণবিক বিভীষিকার বার্তা দিয়ে। সোশ্যাল মিডিয়ায় ট্রাম্পের হুমকি, মঙ্গলবার রাতে ধ্বংস হয়ে যাবে গোটা এক সভ্যতা। ট্রাম্পের এই এক পোস্টেই কেঁপে ওঠে বিশ্ব। আতঙ্ক আর উদ্বেগ ছড়িয়ে পড়ে দেশে দেশে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রাম্পকে উন্মাদ আখ্যা দিয়ে ইরানিদের জন্য প্রার্থনা ও সহমর্মিতার এক বিরল রাত দেখল বিশ্ববাসী। তবে 80 মিনিট বাকি থাকতেই বদলে যায় দৃশ্যপট। যুদ্ধবিরতির ঘোষণা দেন ট্রাম্প। ট্রাম্পের দাবি, তার কড়া হুঁশিয়ারিতে ইরান নতি স্বীকার করেছে, সেই সঙ্গে দেশটি হরমুজ প্রণালী খুলে দিতে রাজি হয়েছে। খবরটি আসার পরপরই বিশ্ব অর্থনীতির বাজারে বইতে শুরু করে স্বস্তির সুবাতাস। যদিও তেহরান বলছে ভিন্ন কথা। ইরানের দাবি, প্রণালীর নিয়ন্ত্রণ থাকবে তাদের হাতেই। এমনকি প্রতিটি জাহাজ চলাচলের জন্য ট্রানজিট ফি আদায়ের পরিকল্পনাও করছে তারা। অর্থাৎ যে প্রণালী আগে উন্মুক্ত ছিল যুদ্ধের পর, তা এখন ইরানের টোল প্লাজা। সব ছাপিয়ে মার্কিন প্রেসিডেন্টের নাটকীয় ইউটার্নেই তৈরি হয়েছে নতুন অনিশ্চয়তা। সমালোচকরা বলছেন, বড় হুমকি দিয়ে শেষ পর্যন্ত পিছিয়ে যাওয়ার পুরনো কৌশলই আবারও ব্যবহার করলেন ট্রাম্প। এতে করে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক বিশ্বাসযোগ্যতা কি ধূলিসাৎ হচ্ছে, নাকি রিয়েল এস্টেট ব্যবসায়ীর মতো শক ট্যাকটিক্স ব্যবহার করে তিনি যুদ্ধ এড়াতে চাইছেন, সেই প্রশ্নও তুলছেন সমালোচকরা। এরই মধ্যে এক রাতে ট্রাম্পের ইরানি জনগণ সহ পুরো সভ্যতা মুছে দেওয়ার হুমকিতে যুক্তরাষ্ট্র জুড়ে চলছে তুমুল সমালোচনা। এমন ভাষাকে বিপজ্জনক ও দায়িত্বহীন বলে সমালোচনা করেছেন ডেমোক্র্যাট ও রিপাবলিকান নেতারা। কংগ্রেসের কয়েকজন সদস্য ট্রাম্পকে অপসারণের জন্য 25তম সংশোধনী প্রয়োগেরও দাবি তুলছেন। সব মিলিয়ে যুদ্ধের কিনারায় দাঁড়িয়ে ইতিহাসের এক উত্তেজনাপূর্ণ রাত পার করল বিশ্ব। আপাতত সংঘাত থামলেও ট্রাম্পের অপ্রত্যাশিত কৌশল আর মধ্যপ্রাচ্যের উত্তেজনায় সংকট এখনও কাটেনি বলে মনে করেন বিশ্লেষকরা। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হওয়া 2 সপ্তাহের যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছে জাতিসংঘ মহাসচিব। বুধবার এক ব্রিফিংয়ে সংস্থাটির উপমুখপাত্র ফারহান হক এ তথ্য জানান। চুক্তির ফলে হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ চলাচল স্বাভাবিক হবে বলে আশা করছে জাতিসংঘ। সংস্থাটি বলছে, দীর্ঘ উত্তেজনার পর এই যুদ্ধবিরতি স্বস্তির হলেও আঞ্চলিক স্থিতিশীলতা নিয়ে শঙ্কা কাটেনি। বিশেষ করে মধ্যপ্রাচ্যের অন্যান্য অংশে চলমান লড়াই যেন এই চুক্তির ওপর নেতিবাচক প্রভাব না ফেলে, সেদিকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন ফারহান হক। চুক্তির শর্তগুলো সঠিকভাবে বাস্তবায়নের ওপরও জোর দেন তিনি। এদিকে আলোচনার প্রক্রিয়া এগিয়ে নিতে তেহরান সফরে রয়েছেন জাতিসংঘের বিশেষ দূত আর্নল্ড।
চুক্তিতে মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের কর্মকর্তাদের সাথেও তার বৈঠকের কথা রয়েছে। গাজা সিটি ও উপত্যকার মধ্যাঞ্চলে কয়েক দফা হামলা চালিয়েছে দখলদার বাহিনী। এতে আল জাজিরার সাংবাদিক সহ অন্তত 4 জন নিহত হয়েছেন। এ নিয়ে উপত্যকাটিতে সাংবাদিক নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 262 জনে। বুধবার এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে গাজার সরকারি মিডিয়া অফিস। বিবৃতিতে বলা হয়, এই হত্যাকাণ্ড ফিলিস্তিনি সাংবাদিকদের পরিকল্পিতভাবে লক্ষ্যবস্তু করার একটি অংশ। গাজায় কর্মরত গণমাধ্যম কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং ইসরায়েলের এই কৌশলগত হত্যাকাণ্ড বন্ধে আন্তর্জাতিক সাংবাদিক ফেডারেশন ও বিশ্ব সংবাদ মাধ্যমগুলোর জরুরি হস্তক্ষেপ কামনা করা হয়েছে। একই সাথে এই অপরাধের জন্য দায়ীদের আন্তর্জাতিক আদালতে বিচারের আওতায় আনার দাবি জানানো হয়। গাজা উপত্যকায় সাংবাদিকদের জন্য পরিস্থিতি অত্যন্ত বিপজ্জনক বলে উদ্বেগ জানিয়েছে আন্তর্জাতিক সাংবাদিক সুরক্ষা সংস্থা সিপিজে। আবারও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। স্থানীয় সময় বুধবার দেশটির পূর্ব উপকূল থেকে এ পরীক্ষা চালানো হয়। দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনীর জয়েন্ট চিফ অফ স্টাফ জানান, স্থানীয় সময় সকাল 8:50 উত্তর কোরিয়ার পূর্ব উপকূলের ওয়াসান এলাকা থেকে ক্ষেপণাস্ত্রগুলো ছোড়া হয়। পরে মিসাইলগুলো 240 কিলোমিটার দূরে আঘাত হানে। ক্ষেপণাস্ত্রগুলোর বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে বলেও জানানো হয়। এই ঘটনার পর জাতীয় নিরাপত্তা কাউন্সিলের জরুরি বৈঠক ডেকেছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট। পিয়ংইয়ংয়ের এ ধরনের তৎপরতাকে জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিলের আইনের লঙ্ঘন উল্লেখ করে তীব্র নিন্দা জানিয়েছে সিউল। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়। আন্তর্জাতিক সময়ে আরও থাকছে। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের সড়ক দুর্ঘটনায় নিহত বাবা ছেলে সহ 3 বাংলাদেশির জানাজা সম্পন্ন। নিউ জার্সিতে দাফন, অশ্রুসিক্ত চোখে বিদায় জানান হাজারো প্রবাসী। চীনা সশস্ত্র বাহিনীতে রাজনৈতিক সংস্থার আরও জোরদার করার নির্দেশ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং। বুধবার বেইজিংয়ের ন্যাশনাল ডিফেন্স ইউনিভার্সিটিতে উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাদের এক প্রশিক্ষণে অধিবেশনে তিনি এই আহ্বান জানান। শি জিনপিং জোর দিয়ে বলেন, সেনাবাহিনীর প্রতিটি সদস্যকে অবশ্যই কমিউনিস্ট পার্টির প্রতি অনুগত থাকতে হবে। অধিবেশনে প্রেসিডেন্ট শি সতর্ক করে বলেন, ব্যক্তিগত স্বার্থ ও দুর্নীতি কোনোভাবেই পার্টির আদেশের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তিনি কর্মকর্তাদের স্বচ্ছতা বজায় রাখার এবং সত্য বলার অভ্যাস গড়ে তোলার নির্দেশ দেন। আইন সবার জন্য সমান উল্লেখ করে তিনি জানান, আইন প্রয়োগের ক্ষেত্রে কোনো বিশেষ ব্যক্তি বা ব্যতিক্রমকে প্রশ্রয় দেওয়া হবে না। সামরিক বাহিনীর পুরনো ঐতিহ্য পুনরুদ্ধার এবং কর্মকর্তাদের সাধারণ সেনা সদস্যের মতো সেবা করার মানসিকতা বজায় রাখার উপরও গুরুত্ব দেন শি। সেন্ট্রাল মিলিটারি কমিশনের ভাইস চেয়ারম্যান এই প্রশিক্ষণ অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। নিরাপত্তা ঝুঁকি মোকাবেলায় 2030 সাল নাগাদ সামরিক খাতে অতিরিক্ত 36 বিলিয়ন ইউরো বরাদ্দের ঘোষণা দিয়েছে ফ্রান্স। বুধবার এক সংবাদ সম্মেলনে দেশটির প্রতিরক্ষামন্ত্রী এই বিশাল অঙ্কের বাজেটের পরিকল্পনার কথা জানান। এই প্রকল্পের মাধ্যমে ফ্রান্স তাদের পারমাণবিক সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি মিসাইল ও ড্রোনের মজুদ বাড়াতে চায়। পরিকল্পনা অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে জিডিপির 2.5% সামরিক খাতে ব্যয় করা হবে। ফরাসি প্রতিরক্ষামন্ত্রী জানান, সমুদ্রতল থেকে মহাকাশ সব ক্ষেত্রে প্রতিকূলতার সাড়া দিতে সক্ষম হতে চায় তার দেশ। এই বিশাল বাজেটের একটি বড় অংশ ব্যয় হবে পারমাণবিক সক্ষমতা শক্তিশালী করতে, যা গত মার্চে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো ঘোষণা করেছিলেন। এছাড়া জনবল বাড়াতে 2030 সালের মধ্যে আরও 50,000 রিজার্ভ সেনা নিয়োগের লক্ষ্য নির্ধারণ করেছে প্যারিস। মূলত ন্যাটোর ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা এবং বৈশ্বিক উত্তেজনার মধ্যে ইউরোপীয় শক্তি হিসেবে নিজেদের অবস্থান সুসংহত করতেই ফ্রান্সের এই সামরিক প্রস্তুতি। সামরিক বাহিনীর সক্ষমতা বাড়াতে গিয়ে ঋণের জালে আটকা পড়তে যাচ্ছে ইউরোপের শক্তিশালী অর্থনীতির দেশ জার্মানি। অর্থনীতিবিদরা বলছেন, চলতি বছরেও বাজেটে ঘাটতি পূরণ হবে মের্স প্রশাসনের জন্য বড় চ্যালেঞ্জ। জার্মানি থেকে বিটু বড়ুয়ার রিপোর্ট। একদিকে সামরিক বাহিনীকে আরো শক্তিশালী ও বড় করার উদ্যোগ, অন্যদিকে ইউরোপের সবচেয়ে বেশি জনসংখ্যার দেশ হিসেবে অর্থনীতিকে আরো মজবুত করার পরিকল্পনা করছে জার্মানি। এই দুই গুরুত্বপূর্ণ বিষয়কে অগ্রাধিকার দিতে গিয়ে ঋণের জালে আটকা পড়তে যাচ্ছে চ্যান্সেলর ফ্রিডরিশ ম্যার্জের নেতৃত্বে জোট সরকার।
জার্মানির জাতীয় পরিসংখ্যান ব্যুরো জানিয়েছে গেল বছর জার্মানির সামরিক ব্যয় বেড়েছে 23% বেশি, যা 3,900 কোটি ইউরো। এই কারণে মোট বাজেটে ঘাটতি গেল 4 বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। মঙ্গলবার প্রকাশিত ফেডারেল পরিসংখ্যান ব্যুরোর তথ্য বলছে, জার্মানির সামরিক বাহিনীকে শক্তিশালী করতে কেন্দ্রীয় ব্যাংক থেকে ঋণ নেওয়ার সিদ্ধান্তে গেল বছর 2025 সালেই দেশটির মোট বাজেটে ঘাটতি ছিল 12,000 কোটি ইউরোর বেশি। আর এই ঘাটতি 2024 সালের তুলনায় 2,200 কোটি ইউরো বেশি। দেশটির প্রতিরক্ষা ব্যয় 2029 সালের মধ্যে প্রায় 50,000 কোটি ইউরো ছাড়িয়ে যাবে বলে অনুমান করছে সামরিক বিশ্লেষকরা। এদিকে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা সতর্ক করে বলেছেন, সশস্ত্র বাহিনীকে শক্তিশালী করার পরিকল্পনা জার্মানি নিতেই পারে, তবে অতীতে ইউরোপের প্রধান সামরিক শক্তি হতে গিয়ে তা মুখ তুবড়ে পড়েছিল। জার্মানি থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ। ভারতের একটি কেন্দ্রশাসিত 3 রাজ্যের বিধানসভা ভোট চলছে আজ। পাশাপাশি পশ্চিমবঙ্গেও চলছে নির্বাচনী প্রস্তুতি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গে নির্বাচনী প্রচারে যাচ্ছেন আজ। এ বিষয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে কলকাতায় আছেন সহকর্মী সুব্রত আচার্য, যাচ্ছি তার কাছে। ঠিকই বলছিলেন, দক্ষিণ ভারতের কেরালা এবং উত্তর পূর্ব ভারতের আসাম এবং আসাম বাংলাদেশ লাগোয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রাজ্য, যেটি ইতিমধ্যেই ভোট শুরু হয়েছে। সকাল 7টায় ভোটে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। একই রকম ভাবে কেরলেও সকাল 7টা থেকে ভোট শুরু হয়েছে এবং সেখানেও লম্বা লাইনে দাঁড়িয়ে যেমনটি হয় আমরা দেখি গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে। এবং এই দুটি রাজ্য ছাড়াও আজকে কেন্দ্রশাসিত পুদুচেরিতেও একই রকম ভাবে ভোট হচ্ছে। এই 3টি রাজ্যের মধ্যে একটি রাজ্য আসাম। এই আসাম রাজ্যে বিজেপি শাসিত। বিজেপির সঙ্গে কংগ্রেসের লড়াই হচ্ছে, হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে। এবং কেরলে, দক্ষিণ ভারতের কেরলে সেটি বাম শাসিত, বামেদের সঙ্গে কংগ্রেসের জোটে লড়াই হচ্ছে। এবং একই রকম ভাবে কেন্দ্রশাসিত পুদুচেরি 30 আসন বিশিষ্ট এই রাজ্যটিতেও লড়াই হচ্ছে বিজেপি এবং ডিএমকে জোটের সঙ্গে। এই দুটি রাজ্য এবং কেন্দ্রশাসিত রাজ্যের যে ভোট, আজকে যারা ভোট দেবেন এই 5.5 কোটি ভোটার, তারা কিন্তু এই 3 রাজ্যের প্রায় 1500 প্রার্থীর ভাগ্য নির্ধারণ করে দেবেন এবং ইভিএম বন্দী হয়ে যাবে আজকেই এই 3 রাজ্যের 1500 প্রার্থীর ভাগ্য। সেই ফল জানা যাবে সামগ্রিকভাবে। আপনারা জানেন যে 15 মার্চ ভারতের জাতীয় নির্বাচন কমিশন একটি কেন্দ্রশাসিত সহ 5টি বিধানসভা রাজ্যের যে নির্ঘণ্ট প্রকাশ ফলাফল জানা যাবে। তো যেটা বলছিলাম যে এই দুটো রাজ্য এবং একটি কেন্দ্রশাসিত ছাড়াও বাকি যে দুটো রাজ্য ভোট হচ্ছে, অর্থাৎ আমি যে ফলাফল জানা যাবে। তো যেটা বলছিলাম যে এই দুটো রাজ্য এবং একটি কেন্দ্রশাসিত ছাড়াও বাকি যে দুটো রাজ্য ভোট হচ্ছে, অর্থাৎ আমি যে রাজ্যের বাসিন্দা পশ্চিমবঙ্গ কিন্তু এই এপ্রিল মাসে 23 এবং 29 তারিখে ভোট হবে এবং 23 তারিখে এক দফায় ভোট হবে তামিলনাড়ুতে। পশ্চিমবঙ্গে ভোটের প্রচারণা আপনারা জানেন যে ভোটের প্রচারণা 15 তারিখ নির্বাচনী যখন নির্ঘণ্ট প্রকাশ হয় তার আগের দিন থেকেই আমরা দেখেছি যে ময়দানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার প্রচার শুরু করেন তার দলীয় প্রার্থীদের হয়ে, বিজেপির হয়ে। এবং তারপর প্রথম আনুষ্ঠানিকভাবে ভোটের নির্ঘণ্ট প্রকাশ করার পর আমরা দেখেছি যে গত সপ্তাহে কোচবিহারের রাসমেলা মাঠে প্রধানমন্ত্রী দলীয় প্রার্থীদের হয়ে আনুষ্ঠানিক প্রচার শুরু করেছেন। আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিন্তু আবার 3টি ভোটের প্রার্থীদের দলীয় প্রচার করবেন। আপনি জানেন যে আজকে যে মেদিনীপুরে হলদিয়া ছাড়াও রাজ্যের আরো দুটো জায়গায় বীরভূমেও কিন্তু এরকম ভাবে তার রাজনৈতিক প্রচার করার, অর্থাৎ দলীয় প্রার্থীদের পক্ষে প্রচার করার কথা রয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চলে যাওয়ার পর আগামীকালই আবার আসবেন রাজ্যের দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, বিজেপির শীর্ষ নেতা অমিত শাহ। আগামী 23 এবং 29 তারিখে 2 দফায় যে ভোট হবে, উত্তরবঙ্গে 152টি বিধানসভা আসনে ভোট হবে 23 তারিখ এবং দক্ষিণবঙ্গে অর্থাৎ
কলকাতা লাগোয়া বা এই অঞ্চলের যে জেলাগুলো সেখানে 142টি বিধানসভা আসনের ভোট হবে 29 তারিখ। ফলাফল একই সঙ্গে জানা যাবে 4 মে এবং সেই দিনই কিন্তু রাজ্যের শাসক দল কে হবে, তৃণমূল না বিজেপি, সেটি কিন্তু জানা যাবে। তো এই ছিল আমার কাছে ভারতের যে একটি কেন্দ্রশাসিত 2টি রাজ্য সহ সামগ্রিকভাবে 5 রাজ্যের বিধানসভা নির্বাচনের রাজনৈতিক প্রচার প্রচারণা এবং ভোট নিয়ে আমার কাছে থাকা সবশেষ তথ্য। কলকাতা থেকে যুক্ত ছিলেন সহকর্মী সুব্রত আচার্য। চোখের অশ্রু ও ভালোবাসায় যুক্তরাষ্ট্র প্রবাসীরা শেষ বিদায় জানিয়েছেন মর্মান্তিক সড়ক দুর্ঘটনার 3 জন বাংলাদেশিকে। বুধবার দুপুরে নিউ ইয়র্কের ব্রঙ্কসে জানাজা শেষে নিউ জার্সিতে তাদের দাফন করা হয়। এ সময় হাজারো প্রবাসী উপস্থিত ছিলেন। নিউ ইয়র্ক থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্ট। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের আলবানি থেকে বুধবার সকালে ব্রঙ্কসে পৌঁছায় সড়ক দুর্ঘটনায় নিহত 3 বাংলাদেশি মোহাম্মদ হিরামন, নাজমুল রুবেল ও ফাহিম হালিমের মরদেহ। দুপুরে স্থানীয় বাইতুল আমান ইসলামিক সেন্টারে তাদের জানাজায় উপস্থিত হন হাজারো মানুষ। জানাজার নামাজ পড়ান মসজিদের ইমাম ও খতিব মাওলানা আজির উদ্দিন। এ সময় নিহতদের পরিবারের সদস্যরা আবেগঘন বক্তব্য রাখেন। বলেন, মাত্র 6 বছর আগে পারিবারিক ভিসায় যুক্তরাষ্ট্রে আসেন তারা। নিয়মিত নামাজ পড়তেন, ধর্মীয় আচার অনুশাসনে ছিলেন অভ্যস্ত। তাদের এই মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারছেন না স্বজনরা। ফাহিম আমার অনেক কাছের একটা ছোট ভাই। আমি অনেক 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 ভালোবাসতাম ওরে। আমি যেখানে যাইতাম ওরে এখানে নিয়ে যাইতাম এবং বাংলাদেশে গিয়ে ওর সাথে অনেক দাম উমরা করছি একসাথে। সবাই দোয়া করবেন আল্লাহ যেন তারা সবার জান্নাতুল ফেরদৌস দান করে। এইখানে করছি মনে হয় 2020 সালের দিকে। তারা সবসময় এখানে আসছিল। যারা আমার ভাই আমার আব্বারে চিনেন তারা যদি জানতে অজান্তে কোনো ভুল করে থাকে আল্লাহর রাস্তায় আল্লাহর দিকে তাকায় তাদেরকে মাফ করে দিন। সোমবার ব্রঙ্কস থেকে আলবানি যাওয়ার পথে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হন 60 বছর বয়সী বাবা হিরামন, ছেলে 29 বছরের রুবেল ও তার বন্ধু 25 বছর বয়সী ফাহিম। এদের মধ্যে বাবা ছেলের বাড়ি বাংলাদেশের কুমিল্লার মুরাদনগরে আর ফাহিমের বাড়ি নড়াইলে। জানাজা শেষে তাদেরকে নিউ জার্সিতে দাফন করা হয়েছে। গেল কয়েকদিন আগে নিউ ইয়র্কের বাংলাদেশি অধ্যুষিত উডসাইডে 19 বছরের এক কিশোরী সড়ক দুর্ঘটনায় নিহত হন। আর এবার নিহত হলেন আরও 3 বাংলাদেশি। একের পর এক বাংলাদেশিরা সড়ক দুর্ঘটনায় নিহত হওয়ার ঘটনায় শোকাহত কমিউনিটি। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, ব্রঙ্কস, নিউ ইয়র্ক। দক্ষিণ কোরিয়ায় বসন্তের আগমনের সঙ্গে প্রকৃতিও যেন নতুন রূপে সেজে উঠেছে। দেশজুড়ে শুরু হয়েছে চেরি ফুল উৎসব। রাজধানী সিউলের হান নদীর তীর থেকে শুরু করে জিনহে, গিয়েংজো কিংবা সোনের পার্কগুলোর সবখানেই ভিড় জমাচ্ছেন দেশি বিদেশি পর্যটক। দক্ষিণ কোরিয়া থেকে মোহাম্মদ হানিফের রিপোর্টে বিস্তারিত। দক্ষিণ কোরিয়ায় বসন্ত মানেই যেন এক জীবন্ত কবিতা। শীতের নির্জীবতা কাটিয়ে প্রকৃতি যখন নতুন করে জেগে ওঠে তখন চারপাশ জুড়ে ছড়িয়ে পড়ে চেরি ফুলের মায়াবী রূপ। সাদা আর হালকা গোলাপি পাপড়ির কোমল স্পর্শে ডেকে যায় শহরের পথঘাট, পার্ক আর নদীর তীর, যেন প্রকৃতি নিজেই হাতে এঁকে দিয়েছে এক স্বপ্নময় চিত্রপট। চেরি ফুলের এই সময়টুকু খুবই ক্ষণিকের, মাত্র কয়েক দিনের অতিথি, কিন্তু এই অল্প সময়ে তা মানুষের মনে তৈরি করে গভীর আবেগ, ভালোবাসা আর প্রশান্তির অনুভূতি। পরিবার, বন্ধু কিংবা প্রিয়জনকে সঙ্গে নিয়ে দেশ বিদেশি প্রকৃতিপ্রেমীরাই ছুটে আসেন এই সৌন্দর্যের কাছে। আমি তুরস্ক থেকে চেরি ফুল দেখতে এবার সিউলের ইয়াইদোতে এসেছি। তোমরা সুযোগ পেলে একবার অবশ্যই এখানে ঘুরতে এসো। এই সৌন্দর্য না দেখলে সত্যি অনেক কিছু মিস করে ফেলবে। চেরি ফুলগুলো সত্যি খুব অসাধারণ। রাজধানী সিউলের জামসিল লেক, বুসান কিংবা জিনহে, সবখানে এখন চেরি উৎসবের আমেজ। বিশেষ করে সিউলের হান নদীর তীর ইউইদোতে চেরি উৎসবকে ঘিরে তৈরি হয়েছে পর্যটকদের উপচে পড়া ভিড়। এই সময়টির জন্য অপেক্ষায় থাকেন প্রবাসী বাংলাদেশিরাও। দক্ষিণ কোরিয়ার চেরি উৎসব হচ্ছে বসন্তের আগমনী বার্তা, যেটা দেখতে দেশ তথা বিদেশ দক্ষিণ কোরিয়া এবং সহ দেশের পৃথিবীর বিভিন্ন দেশ থেকে এখানে মানুষ আগমন করে। দীর্ঘ 5 দিন ডিউটি করার পরে শনিবার এবং রবিবার আমাদের বন্ধের ছুটিতে
আমরা এই উৎসবে আসি, এটি আমাদের দ্বারা খুবই ভালো লাগে। সেরেপুলের সৌন্দর্য উপভোগ করতে সবাই মিলিত হয়ে এখানে এসেছি। সেরেপুল কোরিয়াতে বছরে একবার আসে। এই সময়ে হয়তো এই সপ্তাহে সেরেপুলের যে ফেস্টিভ্যালটা শেষ হয়ে যাবে। দক্ষিণ কোরিয়া এখন বসন্তের পূর্ণতা, আর সেই বসন্তকে আরো রঙিন করে তুলেছে চেরি ফুলের অপার সৌন্দর্য। রাজধানী সিউল সহ গোটা দক্ষিণ কোরিয়া এখন চেরি ফুলের স্বর্গরাজ্য। রাস্তার দুই পাশে সারি সারি চেরি ফুল, এ যেন প্রকৃতি নিজেই সাজিয়েছে এক জীবন্ত চিত্রকর্ম। রাত নামলেই আলোকসজ্জায় চেরি ফুলের সৌন্দর্য যেন আরো রহস্যময় হয়ে ওঠে। ঝলমলে আলো আর ফুলের কোমল রং একসাথে মিলে সৃষ্টি করে এক অন্যরকম আবহ, যা হৃদয়ে গেঁথে থাকার মতো। দক্ষিণ কোরিয়া থেকে মোহাম্মদ হানিফ, সময় সংবাদ। জার্মানির বোন শহর এখন গোলাপের রঙে মোড়া। চেরি ফুলের মোহনীয় উৎসব দেখতে ভিড় জমিয়েছেন দর্শনার্থীরা। শহরের রাস্তা জুড়ে প্রায় ৩০০টি চেরি গাছের সমারোহ দেখে উচ্ছ্বাস প্রকাশ করছেন পর্যটকরা। রাইন অঞ্চলের পুরনো শহর যেন পরিণত হয়েছে স্বর্গে, যেখানে প্রকৃতি আর মানুষ একসাথে বসন্ত উদযাপন করছে। জাপানের সাকুরার মতোই নজর কাটছে এই ইউরোপীয় দৃশ্য। এমন সৌন্দর্যের দেখা মিলল জার্মানির বন শহরে। 1986 সালে প্রথম চেরি গাছ লাগানোর পর ধীরে ধীরে এই এলাকা পরিণত হয়েছে আন্তর্জাতিক পর্যটনের এক বড় আকর্ষণে। প্রতি বছর বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ সেখানে যায় এই ফুলের সৌন্দর্য দেখতে। অনেকে এই দৃশ্যকে জাপানের সাকুরা উৎসবের সঙ্গে তুলনা করেন। দারুণ লাগছে, দেখতেই পাচ্ছেন কত মানুষ বাইরে বেরিয়েছে, সত্যি সুন্দর। চেরি ফুলের এই রূপ উপভোগের সময় খুবই সীমিত, গড়ে মাত্র 2 সপ্তাহ। আবহাওয়া যত উষ্ণ হয়, ফুল তত দ্রুত ঝরে পড়ে। তাই অনেকেই অপেক্ষা করেন একটু ঠান্ডা আবহাওয়ার, যাতে এই সৌন্দর্য কিছুটা বেশি সময় ধরে থাকে। ফলে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বিভিন্ন জায়গা থেকে মানুষ ছুটে আসেন এই অপরূপ দৃশ্য দেখতে। অর্জিতা শেহজিন, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ছড়ালো 250। আক্রমণের জেরে ফের হরমুজ বন্ধ করল ইরান। উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই ইসলামাবাদে শনিবার তেহরান ওয়াশিংটন শান্তি আলোচনা। এবং যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের সড়ক দুর্ঘটনায় নিহত বাবা ছেলে সহ 3 বাংলাদেশির জানাজা সম্পন্ন। নিউ জার্সিতে দাফন, অশ্রুসিক্ত চোখে বিদায় জানান হাজারো প্রবাসী। এই ছিল আন্তর্জাতিক সময়। এরপর সকাল 10টার সময় সংবাদ নিয়ে আসছে কিছুক্ষণ পর। সঙ্গে থাকুন সময়ের।